বিশ্বাস যদি না করো তবেও আমার কোনো যায় আসবে না। তবে জানতে যখন চাইছই, একটু সময় নিয়ে তোমাদের বুঝিয়ে বলি, নাকি আগে একটু চা খাবে? কিশোরী ব্যস্ত হয়ে বলল, আরে চা না হয় পরে হবেক্ষণ, আপনি বলুন তো দেখি আগে। তারানাথ স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তার প্রিয় ব্র্যান্ডের সিগারেটটিতে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করল, এই ঘটনা তোমাদের বলা হয়নি, কারণ মানুষ নিজের খারাপ গুণগুলির কথা বলতে নিতান্তই অপ্রস্তুত বোধ করে এবং সেটাই স্বাভাবিক। তবে তোমরা আজ আসছো আমার কাছে বেশ কয়েক বছর হয়ে গেল। কাল দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে আমার ফেলে আসা বছর 5 স্মৃতির পাতাগুলো উল্টাচ্ছিলাম। জানো কি দেখলাম সেখানে? দেখলাম আমার সেই দিনগুলি সত্যি প্রাণবন্ত হয়েছে, যেদিনের প্রতিটি শেষ হয়েছে তোমাদের আমার জীবনের অভিজ্ঞতার কাহিনী শুনিয়ে। এইসব ব্যাপারগুলি কখনো কারোর কাছে এত মন খুলে বলতে পারবো তা ভাবতেও পারিনি। বেতালবন্দি খেলা, জড়াসুরের পুজো, মধুসুন্দরী দেবীর আবির্ভাব, জলপিশাচ, ব্রহ্মপিশাচ, আরো কত ভয়ঙ্কর ঘটনা। তবে আজ যে ঘটনার কথা তোমাদের বলতে চলেছি তার সূত্রপাত কয়েক যুগ আগের হলেও তার ফল এখনো বহন করে চলেছি। বরাকর নদীর তীরে মধুসুন্দরী দেবীর সাথে যেদিন শেষ দেখা হয়েছিল, সেদিন রাতে আমি নদী তীরে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে উঠতেই আমার কেমন যেন মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। তখন বুঝতে পারলাম মধুসুন্দরী দেবী আমায় পরিবর্তন করে দিয়েছেন, আমায় কেমন যেন নির্ভরশীল বানিয়ে গেছেন। বাড়ির মানুষদের প্রতি কেমন যেন টান অনুভব করলাম। দুদিন বাদে গ্রামে পৌঁছানোর পর আমার কেন জানি না মনটা ভারী ভালো হয়ে গেল। গ্রামের মুখের হারান বিশ্বাসের দোকান থেকে চা খেয়ে দুপুর নাগাদ বাড়িতে ঢুকলাম। মা তুলসী মন্দিরে দুপুরের পুজো সারছিলেন। আমায় দেখে অবাক হয়ে বললেন, আরে খোকা, আমি জানতাম তুই আসবি। আয় বাবা, আয় ঘরে আয়। মায়েরা কেমন যেন সন্তানদের প্রতিটা পদক্ষেপ আগের থেকে আঁচ করতে পারে, নইলে তার ঘর সংসার ছাড়া ভবগুড়ে ছেলে কবে বাড়িতে আসবে তা আগে থেকে জানলো কিভাবে। যাই হোক, নদীতে স্নান করে এসে অনেক দিন পর মায়ের হাতের পেঁয়াজের মুসুরের ডাল দিয়ে পেট ভরে ভাত খেলাম। রাত্রে মায়ের শাড়ি দিয়ে বানানো কাঁথা গায়ে দিয়ে আরাম করে ঘুমোলাম। এই কাঁথার বিশেষ গুণ হলো এতে সবসময় মায়ের স্নেহ ভালোবাসা মিশ্রিত গন্ধ লেগে থাকে। দুদিন এরকম আরামে কাটানোর পর তৃতীয় দিন সকালবেলা হঠাৎ বাবা আমায় বৈঠক ঘরে ডেকে পাঠালেন। গিয়ে দেখি সেখানে শুধু বাবা নয়, মা, কাকা এবং গ্রামের ষষ্ঠী ঠাকুর উপস্থিত হয়েছেন। আমি ঘরে ঢুকতেই বাবা বললেন, এই চেয়ারটায় বস, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি বাবার সামনের চেয়ারটাতে বসলাম। বললাম, কি কথা বাবা, বলুন। বাবা বললেন, এই বাইরে বাইরে ঘুরে বেরিয়ে কাজ নেই, তোর জন্য একটা মেয়ে দেখা হয়েছে, বিয়ে করে নিয়ে সংসার শুরু কর। বললাম, বাবা আমি বিয়ে করতে পারবো না। আপনি তো জানেন আমি সিদ্ধি লাভ করার জন্য গৃহত্যাগ করেছি। বাবা যেন আমার কথা না শুনতে পাওয়ার ভঙ্গিতে বললেন, জশিদা, আপনি পাত্রীর বাড়িতে খবর দিন, তারা কি বলে আমাকে জানাবেন। আমি আর সেখানে বসে থাকতে পারলাম না। আমায় উঠতে দেখেই মা দরজা আটকে দাঁড়ালো, বলল, বাবা, তোকে আমার জন্য হলেও বিয়ে করতে হবে। মায়ের কথা এভাবে ফেলিস না বাবা, মায়ের কথা এভাবে ফেলিস না। মায়ের সাথে নারীর টান সন্তানের জন্মের পূর্বে তৈরি হয়।
মায়ের চোখের জল দেখে নিজেকে সামলাতে না পারলেও চুপ করে দাঁড়িয়ে থাকলাম সেখানে। দিন যেতে থাকলো, আমি যেন দুর্বল হতে থাকলাম। মা ডেকে এনে জোর করে খাওয়ায়, খাই আর নিজের ঘরেই সারাদিন শুয়ে থাকি। এক সময় আমার ঘরের 4টি দেওয়াল যেন আমার দিকে তাকিয়ে বিদ্রূপ করতে শুরু করলো। বাড়ির মানুষগুলো একসময় এতটাই দৃষ্টিকটু হয়ে গেল যে ঘর থেকে বেরোনো ছেড়ে দিলাম। দিনে একবার খাই, কোনো দিন তাও করি না। এভাবেই চলতে থাকলো। তারপর সেদিন এলো যেদিনের থেকে আমি নিজের বিচার বুদ্ধিটুকু হারিয়ে ফেললাম। বলে তারানাথ চুপ করল। বুঝলাম ঘটনাটিতে সে বড়ই অসহায় বোধ করেছে নিজেকে। মিনিট 5 চুপ করে থেকে সে বলতে আরম্ভ করল। সেদিন ছিল রাস পূর্ণিমা। বাড়ির সবাই খেয়ে শুতে চলে গেলে আমি বারান্দায় এসে কিছুক্ষণ বসে থাকতাম। মুক্তোর মতো চাঁদ বাড়ির পাশের জোড়া নারকেল গাছের পাতায় যেন প্রতিফলিত হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে নিজের প্রবাহমান জীবনের বন্ধ কারাগারের মতো জীবনের কথা চিন্তা করছি। এমন সময় আমার ঠিক বাঁ দিকে বারান্দার কোণটায়, যেখানে চাঁদের আলো যাচ্ছে না, সেখান থেকে শুনতে পেলাম কণ্ঠটা। এমন ভাবে না বসে থেকে আমার সাথে চলো। এত ভাবছ কি? মধুসুন্দরী দেবীকে কথা দিয়েছি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। ভয় কতটা পেয়েছি সেটা বলে বোঝানো সম্ভব নয়, তাই ঘটনাতেই থাকছি। নিজেকে সংযত করে বললাম, আপনি কে? আর এত রাতে? আমায় অবাক করে সে বলল, আমি এক ভবঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, সাধু সঙ্গ লাভের চেষ্টা করি। উচ্চ মার্গের সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করাই আমার প্রধান লক্ষ্য। কিন্তু তার মধ্যে বাধা হয়ে দাঁড়ালে তুমি। অবাক হয়ে বললাম, আমি বাধা হয়ে দাঁড়ালাম আপনার উচ্চ সাধনা প্রাপ্তির পথে? আমি তো আপনাকে চিনিও না। হয়তো আপনার কোনো ভুল হচ্ছে। একটু অপেক্ষা করুন, আমি একটা আলোর ব্যবস্থা করছি। অনিচ্ছা সত্ত্বেও আগন্তুকের চেহারার সাথে পরিচয় করার কৌতূহল জাগল। ঘর থেকে হেরিকেনটা এনে আবার পূর্বস্থানে বসলাম। হয়তো ওটা ঘর থেকে জেলে নিয়ে আসলেই ভালো করতাম। আলোটা জ্বালবো বলে দেশলাই ঠুকেছি। মুহূর্তের ভগ্নাংশের জন্য আগন্তুকের দিকে চোখ পড়তেই আমি জানি না কিভাবে একটা অস্থির বিকর্ষণের ধাক্কায় বারান্দা থেকে উঠোনে ছিটকে পড়লাম। আমি যা দেখলাম তা সম্ভব নয়। এ সম্ভাবনা হতে পারে আমার ইহজগৎ থেকে বিদায় নেওয়ার পর। তোমরা হয়তো আমাকে পাগল মনে করবে, বিশ্বাস করো, মনে করলেও আমার কিছু যায় আসে না। কারণ এখন থেকে যে অবয়বের উল্লেখ আমি করব, তার সাথে আমি নিজেও কখনো দেখা করতে চাই না। তারানাথ এমন একটা জায়গায় এসে থেমে গেল, সত্যিই বড় অস্থির লাগতে শুরু করল। এই মানুষটির গল্প বলার অসাধারণ ক্ষমতা এতটাই যে তার থেকে অসম্পূর্ণ জায়গায় বেরিয়ে যাওয়া যায় না। তারানাথ মাথা নিচু করে বলল, আমার পাশে বসে আমায় যে ব্যক্তিটি তার পরিচয় দিল, সে আর কেউ নয়, স্বয়ং আমারই প্রতিবিম্ব, অর্থাৎ তারানাথ জ্যোতিষার্ণব। অবিকল আমার প্রতিরূপী মূর্তিমান, যেন আমার দিকে দুঃখ মিশ্রিত দৃষ্টিতে একভাবে তাকিয়ে আছে। তার দৃষ্টির বাস্তবায়তা এতটাই স্বচ্ছ যা প্রমাণ করে
আমার চোখের দিকে তাকিয়ে থাকতে তার আলোর প্রয়োজন হচ্ছে না। মানুষ কোনো লক্ষ্যে স্থির হলে এবং তার পঞ্চ ইন্দ্রিয় যদি তাকে ওই লক্ষ্যে পৌঁছাতে অবিরাম সহযোগিতা করে, তবে সে মানুষের উচিত ওই কাজে বিঘ্ন না ঘটানো। আর কোনো কারণে যদি তা হয়, তবে ধীরে ধীরে সে মানুষ দুর্বল ও তার আকাঙ্ক্ষিত ইচ্ছেগুলো আরো বেশি সুফলের আশায় হাতছানি দেয়। একটু বুঝিয়ে বলি, বিয়ের কথা হওয়ার পর থেকেই আমি প্রায়ই গৃহবন্দী ছিলাম এবং দিবারাত্রি আমার হারানো ভবঘুরের জীবন ও সাধুসঙ্গ লাভ বরাকর নদী তীরে সেই জোনাকি ভরা ছাতিম গাছ, মধুসুন্দরী দেবী এসব নিয়েই ভাবতাম। হতাশা ও অবসাদের ভাবনায় এতটাই সাফল্য লুকিয়ে থাকে যে নিজের আত্মা তখন বিচরণ করতে শুরু করে। সে সেই সমস্ত ক্ষেত্রে বর্তমান যা তোমার কাছে দুষ্প্রাপ্য ভবিষ্যৎ। অবশেষে সে যখন দেখবে তোমার শরীর তোমার মনের সাদৃশ্যে আচরণ করছে না, তখন সে তোমায় দেখা দেবে। প্রথম দিন আমায় দেখে আমি নিজেই নিজেকে চিনতে পারি, পারতামও না যদি না সে মধুসুন্দরী দেবীর কথা উল্লেখ করত। আমার জ্ঞান থাকা পর্যন্ত আমি তাকে দেখেছিলাম। সে বারান্দা থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। নিজের প্রতিবিম্ব দেখছি, তবুও তার চোখের দিকে তাকাতে পারছি না। কোনো প্রাকৃতিক পরিবর্তন বা আমার শারীরিক যন্ত্রণায় তার দৃষ্টির অভিব্যক্তির কোনো পরিবর্তন নেই। চোখগুলো যেন একই দিকে তাকিয়ে থাকতে জানে। আমার কণ্ঠস্বর যেন কোনো অদৃশ্য হাত রোধ করতে চাইছে। নিজের সর্বশক্তিতে একবার মাত্র মাকে ডেকেছিলাম। পরদিন জ্ঞান ফিরল যখন দেখলাম মা আমার পাশে বসে আছে। বাবার ব্যস্ততা দেখে বুঝলাম অনেকক্ষণ থেকে আমার জ্ঞান ফেরানোর চেষ্টা চলছিল। দেখলাম মায়ের চোখে জল। আমার মাথায় হাত দিয়ে বললেন, কতবার বলেছি খাওয়া দাওয়াটা অন্তত ঠিক করে কর। হ্যাঁ রে খোকা, মায়ের কথা অমান্য করতে পারবি না বলে আমার উপরে রাগ করেছিস? ওগো ওগো, তুমি একটু বোঝাও না, বোঝাও। বাবা বললেন, কি বলবো আমি? একটা যুবক ছেলে যদি বাবা মায়ের একটা ইচ্ছা পূরণ করতে না পারে, তাকে কি বলবো? সুস্থ হোক, আমি ওর ব্যবস্থা করছি। বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। কাউকে জানালাম না কাল রাতে এই অবস্থা আমার কি করে হলো। আর কি বা বলবো, তাদের ছেলে তারই ছেলেকে নিয়ে যেতে চেয়েছিল। তাহলে সবাই ভাববে আমার হয়তো মাথা খারাপ হয়ে গেছে। দিন পাঁচেক মায়ের অক্লান্ত সেবা শুশ্রূষার পর আমি সুস্থ হয়ে উঠলাম। এতদিনে আমি একবারও অবসাদে ভোগার পরিবেশ পাইনি। 3 বেলা মা আমায় খাইয়ে দিত এবং রাত্রে চাঁটাই পেতে আমার পাশে শুতো। শুধু মাঝে কয়েকদিন মধুসুন্দরী দেবীকে স্বপ্নে দেখেছি, কিন্তু যাই দেখতাম পরদিন ঘুম থেকে ওঠার পর আর মনে করতে পারতাম না। মাঝে একদিন কি হলো, দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ির পাশের আম গাছে ঘেরা পুকুর পাড়ে গিয়ে বসলাম। নিজের অজান্তেই আমার অতীত জীবনের ঘটে যাওয়া কোনো এক বিষয় মাথায় চলতে থাকলো। লক্ষ্য করবে, মানুষ কোনো ভাবনায় বিভোর হলে, হাতের স্পর্শে কিছু পেলে তা নিয়ে আনমনে নাড়াচাড়া করে। ঠিক তেমনি আমার হাতে একটা পাথরের টুকরো নিয়ে সেটা 2 হাতের তালুর মাঝে পাকাচ্ছিলাম। প্রকৃতিস্থ হলাম একটি কাকের ডাকে। দেখলাম ঠিক আমার পাশের আম গাছটির একটি নিচু ডালে কাকটি এসে বসেছে। সেদিকে তাকিয়ে আন্দাজে হাতের নুড়িটা জলে ছুটতেই ঘটনাটি ঘটল।
জলে কোনো নুড়ি বা পাথর ছুঁড়লে সাধারণত একবার শব্দ হয়, কিন্তু আমার নুড়িতে টপ টপ করে দুবার শব্দ করল। দৃষ্টি ফিরিয়ে দেখলাম তার ঠিক পাশেই আরেকটি জল তরঙ্গের বলয় সৃষ্টি হয়েছে। সংকোচ ভাবটা কাটানোর জন্য আবার একটি নুড়ি ছুঁড়লাম। আবার যেন কেউ ঠিক আমারই পাশে বসে একসাথে নিক্ষেপ করলো আরেকটি নুড়ি। ধরফড়িয়ে উঠে চারিদিকে গাছের ডালগুলো দেখে নিলাম, না কিছুই নেই। বুঝলাম দিনের আলো থাকলেও স্থানটি কেমন যেন নিষ্প্রাণ হয়ে গেছে হঠাৎ। সমস্ত হৃদস্পন্দন যেন সজীব অস্তিত্বগুলো জোর করে চেপে রেখেছে। এক মুহূর্ত আর ওখানে থাকলাম না। সেদিন রাত্রে ঘটল আরো ভয়ানক ঘটনা। তারানাথের কথা শুনে আমার ও কিশোরীর অবস্থা তখন বিচার বুদ্ধির অগোচরে। কিশোরী কিছু বলতে চাইছিল, তারানাথ হয়তো তার আঁচ করতে পেরেই বলতে আরম্ভ করল, ঘটনার এখনো কিছুই শোনোনি হে, ঘটনা তো সবে শুরু। একটা সিগারেট দাও বলছি। কিশোরীর দেওয়া পাসিংস ধরিয়ে নিয়ে সে আবার বলতে শুরু করল, সেদিন রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে এক অমানবিক ঘটনা আমায় শুধু জাগালোই না, আমায় দিয়ে গেল এক অপ্রাকৃতিক অভিজ্ঞতা। শীতের রাতে মানুষ সাধারণত একদিকে কাত হয়ে ঘুমায়, কারণ তাতে শরীর উষ্ণ হতে কম সময় লাগে। আমি শুয়েছিলাম ডান দিকে কাত হয়ে। ঘুমের ঘোরে কাঁথাটা হয়তো বুক পর্যন্ত নেমে গিয়েছিল। নিদ্রা ভঙ্গ হল পিঠের উপর পড়তে থাকা গরম নিঃশ্বাসে। এটা যে নিঃশ্বাস তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যে প্রাণীটি আছে আমার উল্টো পাশে তার নাকটা আমার পিঠের একদম কাছে। ধীরে ধীরে পেছন ঘুরতেই কমিয়ে দেওয়া হ্যারিকেনের আলোয় দেখতে পেলাম সে প্রাণীটিকে। সে আমার পরিচিত এক মুখ, অর্থাৎ আমারই প্রতিবিম্ব। মুখে বিক্ষিপ্ত হাসি এনে বলল, কি হলো, শোবে না? শব্দ উচ্চারণের শক্তি তখন হারিয়ে ফেলেছি। মাকে বেশ কয়েকবার ডাকতে চাইলাম, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরুল না। আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে ধীরে ধীরে সরতে শুরু করলাম। লক্ষ্য করলাম আমার স্থান পরিবর্তনেও তার চোখের দৃষ্টি নড়ল না। সে পূর্ব স্থানের দিকে তাকিয়ে আবার বলল, এসো, ঘুমিয়ে পড়ো। ঘর থেকে বেরিয়ে এসে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়লাম। মাকে জানতে দেইনি আমার ঘরে কি ঘটেছে। রাস পূর্ণিমা শেষ হলেই আমাদের গ্রামের অন্যতম ধনী ব্যক্তি বলরাম ঘোষালের বাড়ি প্রায় গ্রামের সবার নিমন্ত্রণ পড়ল। অনেক অনিচ্ছা সত্ত্বেও আমার পাছে শরীর ও মনের যাতে দ্রুত পরিবর্তন হয়, তাই বাবা আমার বাল্যবন্ধু পরিমলকে পাঠালেন আমাকে নিয়ে যেতে। তবে যে কারণে আমায় পাঠালো সেখানে গিয়ে আবার তার পুনঃসূচনা হলো। দুপুরে নিমন্ত্রণ থাকলেও খাওয়া দাওয়া শেষ হতে হতে সেই সময় রাত হয়ে যেত। আর জমিদার বাড়ির নিমন্ত্রণ রক্ষা করাটা তখনকার দিনে গ্রামবাসীদের মর্যাদা বৃদ্ধি করত। আমি ও পরিমল যখন খেতে বসলাম তখন প্রায় সন্ধ্যা নেমেছে। সারি সারি করে মুখোমুখি প্রায় 1000 মানুষ খাচ্ছে তখনও। অন্নভোগের পর বিউলির ডাল ও পটল ভাজা পাতে পড়েছে। এমন সময় লক্ষ্য করলাম আমার মুখোমুখি সারিতে বসে আছে তারানাথ। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না তার অবয়বকে। ব্যস্ত হয়ে একবার পরিমলের দিকে তাকালাম, দেখলাম ও খাচ্ছে। মুখে না বলতে পারলেও
ওর হাতে একটা চাপ দিয়ে চোখের ইশারায় উক্ত স্থানে ইঙ্গিত করলাম। পরিমল স্বাভাবিকভাবেই বলল, কিরে, ওটা ওটা তো নরেশ কাকার ছেলে। তুই অনেকদিন দেখিস না তো, এখন বড় হয়ে গেছে, তাই চিনতে পারছিস না। নে নে, খেয়ে নে, পায়েস আসছে। চোখ ও মস্তিষ্ক কি এত সহজে খারাপ হয়? আমি নিশ্চিত আমি কাকে দেখেছি। কোনো রকমে দুমুঠো খেয়ে বাড়ি চলে এলাম। বুঝলাম তারানাথ আমার পিছু নিতে শুরু করেছে। সে কি আমায় কিছু বলতে চায়? তবে তাকে এই সুযোগ তৈরি করে দিতে হবে আমার নিজেকেই। তারানাথ জানে যে স্বেচ্ছায় আমি আমার শরীর দিয়ে তাকে স্পর্শ না করলে সে তার ইচ্ছেগুলো পূরণ করতে পারবে না। সেদিন রাতে বাড়ি ফিরে নিজের ঘরে একাই থাকবো বলে সিদ্ধান্ত নিলাম। আমি জানি আমি একা না থাকলে সে আসবে না। মাকে আমার বর্তমান অবস্থার একটু আঁচ বুঝতে দিলাম না। পাছে আমি এখনো অসুস্থ ভেবে আবার আমার ঘরে এসে শোয়ে। একা থাকার ভয়াবহতা কি জানো? মানুষ একা থাকলে তার আত্মা যে কোনো সময় তার চিন্তা ভাবনা ও শক্তির কাছে আসতে পারে। অর্থাৎ সে যে শরীরকে আশ্রয় করে থাকে তার থেকে বেরিয়ে সে তাকে ইচ্ছে পূরণের জগতে নিয়ে যায়, যাকে আমরা স্বপ্ন বলি। এবং যে আত্মা নির্ধারিত সময়ের মধ্যে তার শরীরে ফিরে আসতে না পারে সেই মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। যাই হোক, এইসব বলে আর ধান ভাঙতে শিবের গীত করব না তোমাদের কাছে। সেদিন রাতে দরজা খোলা রেখে খাটের ওপরে চুপ করে বসে থাকলাম। মনে শুধু ভেসে উঠতে লাগলো আমার নিজের ওই ভয়াবহ রূপটির কথা। যেভাবেই হোক তার সাথে আজকে আমাকে কথা বলতেই হবে। এ আমার থেকে পৃথক হয়েও থাকতে পারে না। আর এরকম চলতে থাকলে আমি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হব। হঠাৎ আমার কেমন যেন শীত করতে লাগলো। সেদিন বারান্দায় বসেও এই ব্যাপারটা ঘটেছিল, কিন্তু প্রথমবার পরিবেশের ঐরূপ আচরণের কারণ বুঝতে পারিনি। আজ যেন স্পষ্ট বুঝতে পারছি আবহাওয়ার আমূল পরিবর্তন হয়েছে। কাঁথাটা গলা অবধি পেঁচিয়ে নিয়ে দরজার দিকে তাকিয়ে বসে থাকলাম। রীতিমতো কাঁপতে শুরু করলো আমার শরীর। এমন সময় মনে হলো এই ঘরে আরো একজন উপস্থিত হয়েছে, তবে নিজেকেই দেখতে পাচ্ছি না যে অন্ধকারে সেখানে অন্যকে দেখার উপায় কি। আমার অস্থিরতা যে অবাঞ্ছিত নয় তা প্রমাণ করলো আমায় উদ্দেশ্য করে আসা প্রথম প্রশ্নটা। তোমার পাশে বসতে পারি? অপ্রস্তুত ভাবে বললাম। হ্যাঁ, বসো, কিন্তু তুমি কি চাও তা আমায় বলো। হ্যাঁ, বলবো, কিন্তু মনে রেখো, আমায় যদি আজকের পর সে তোমার শরীর থেকে পৃথক করে তবে হয়তো আর ফিরতে দেবে না। আর তাছাড়া সে আমায় বলেছে তোমায় নিয়ে যেতে তার কাছে। তুমি তো জানো তুমি এভাবে বাঁচতে চাও না। তোমার উচ্চ সাধনার পথ তোমায় হাতছানি দিচ্ছে তারানাথ। না, আর অপেক্ষা করো না, চলে এসো, চলো বেরোই, রাস্তা ডাকছে আমায়। আমার ভিতরে তখন কি হচ্ছে আমি জানি, কিন্তু কোনো মতেই নিজের আসল ও ভয়ার্ত অবস্থাটা দেখানো যাবে না তাকে। আর শুধু কি তাই, শীত তখন আমার আরো বেশি চেপে ধরেছে। মনে হচ্ছে আমার শরীরে রক্ত নেই, কোনো বরফ গলা পর্বতের হিমেল স্রোত বইছে। এমন সময় আরো অবাক করে সে বলল, এই তো এসো, আমার সাথে এসো। তুমি আগে যাও, আমি তোমায় পেছন থেকে পথ বাতলে দেব। দেখো, সে অনেক খুশি হবে, অনেক খুশি হবে।
আমার মনের সব আকাঙ্ক্ষার কথা বলছে আমার সামনের মানুষটি। না, মানুষ না, ওটা আমি নিজেই। যেমন আমরা সবাই স্বপ্নে নিজেদের দেখি, ঠিক তেমন। সত্যি স্বপ্ন দেখছি নাকি? এতটা অলৌকিকও কি হতে পারে এই প্রকৃতির গর্ভে? সেই সময় কিছু মুহূর্তের জন্য এই কথাগুলো মাথায় ঘুরলেও বেশিক্ষণ স্থায়ী হলো না। আমায় চুপ করে থাকতে দেখে তারপর যে কখন আমার আরো কাছে চলে এসেছে সে বুঝতে পারিনি। একটা আকস্মিক পরিবর্তন হলো। শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল কিনা জানি না, কিন্তু আমার পায়ের কিছুটা অংশে হালকা উষ্ণতা অনুভব করলাম। তবে তা শুধু পা পর্যন্তই রইল, যেন পা দুটোতেই আমার শরীর জীবিত আছে। অগত্যা তার সঙ্গে বেরিয়ে পড়লাম। আমি জানতাম এই বিচরণ, আর যাই হোক, এটা আমার শারীরিক বিচরণ নয়। যাই হয়ে যাক, আমার শরীরে আমি না ফিরতে পারলেও এটি বিছানায় পড়ে থাকবে। আমরা মন্ত্রমুগ্ধের মতো তারানাথের দিকে তাকিয়ে আছি। উনি দেখলাম একবার ঘরের চারিদিকে চোখ ঘুরিয়ে নিলেন, তারপর আবার বলতে আরম্ভ করলেন। তোমরা জানো, অবচেতন অবস্থায় মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় নিমেষে যাতায়াত করতে পারে। যেমন স্বপ্নে ঘটে, ঠিক তেমনই। সেদিন বেরোনোর পর তার নির্দেশ অনুযায়ী হাঁটতে শুরু করলাম। কোন পথে যাচ্ছি তা আমার চেনা নয়। সে পথ আদৌ কেউ চেনে বলে আমার মনে হয় না। রাস্তার দুপাশে যত দূর যাচ্ছি কোনো জীবিত স্পন্দন নেই, কিন্তু গ্রামের পর গ্রাম, বড় বড় বনস্পতি দিয়ে ঘেরা জঙ্গল। যেন নিমেষে পার হয়ে যাচ্ছি সব কিছু। থামলাম একটি নদীর তীরে। আমার পথ প্রদর্শক বললে, তুমি ওই খেয়াতে উঠে বসো, আমি দাঁড় মাইছি। এই নদীর গতিবিধি আমার জানা। মন্ত্রমুগ্ধের মতো খেয়ায় চাপলাম। কেমন যেন একটা অনুভূতি হলো আমার। পরিবেশ যেন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। যে গন্ধ, যে বাতাস আমি পাচ্ছি এখানে, তা আমার চেনা। সে খুঁটি থেকে বেঁধে রাখা নৌকার দড়ি খুলে বসলো নৌকার শেষ অংশে। যত নৌকা এগোচ্ছে পরিবেশের পরিবর্তন তত দর্শনীয় হচ্ছে। যে গন্ধটা পাচ্ছিলাম তা ধীরে ধীরে তীব্র হলো। কালো মেঘের আড়াল থেকে এক ফালি চাঁদ যেন তার রূপালি আভায় সময়টিকে আরো মূল্যবান করে তুলল। কানে ভেসে আসলো হালকা সেতারের সুর। সে সুর যেন পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলেছে। আমি এখন সম্পূর্ণ সমর্পণ করেছি নিজেকে প্রকৃতির কাছে। চারটে হলদে আলোক বিন্দুকে লক্ষ্য করে এগুতে থাকলো আমার খেয়া। সে জায়গায় পৌঁছে দেখলাম সে আলোক উৎস আসলে কি। সেদিনের কথা আমার মৃত্যু লগ্নেও আমার অগোচর হবে না, বুঝলে? তারানাথ দেওয়ালে হেলান দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখে মুখে কেমন যেন একটা হতাশার ছাপ ফুটে উঠেছে। কিশোরী নিচু গলায় বলল, ঠাকুরমশাই শুনুন, আপনার মৃত্যুর কথা বলবেন না। আমরা যখন আছি তখন আপনার কিচ্ছু হতে দেব না। তারানাথ চোখ বুজে কিছুক্ষণ চুপ করে থেকে ওভাবে বলতে লাগলো, থামতে তো একদিন হবেই আমায়। তোমাদের কাছে রয়ে যাবে কেবল আমার স্মৃতিটুকুই। হয়তো তারানাথের মতো গল্প বলিয়ে তোমরা আর পাবে না। যাই হোক, যে আলোগুলো দূর থেকে দেখতে পাচ্ছিলাম তা আসলে চারটি প্রদীপের শিখা। দেখলাম প্রদীপগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে চারজন নারী মূর্তি। তাদের সৌন্দর্য বর্ণনা করার সাধ্যি আমার নেই। নৌকা থেকে তাদের মধ্যে একজন ইশারায় পিছু করতে বললেন আমায়।
শ্বেত বস্ত্র ও কোমর ছাড়ানো কালো চুলে তাদের প্রস্থান পর্ব দেখলে পৃথিবীর যে কোনো পুরুষ সম্মোহিত হয়ে সেদিকেই হাঁটবে। আমি আমার সহচরের দিকে একবার তাকালাম। সেও সম্মতিসূচক মাথা নেড়ে আমায় তাদের পিছু নিতে বলল। নুড়ি শূন্য নরম বালু চড়ে চাঁদ যেন রূপোর চাদর বিছিয়ে দিয়েছে। মন্ত্রমুগ্ধের মতো তাদের লক্ষ্য করলাম। নদী তীর সংলগ্ন বনানীর ভেতরে তারা প্রবেশ করলে লক্ষ্য করলাম আরো অজস্র প্রদীপ একে একে জ্বলে উঠল। কিন্তু সেই চারজনের আকর্ষণী ক্ষমতা এতটাই যে এইরূপ আকস্মিক অলৌকিকতায় মনোনিবেশ করার সময় তখন নেই। যত এগোচ্ছি গন্ধ সুর আলো ততটাই এগোচ্ছে। অবশেষে কিছুটা গিয়ে ওই চার রমণী দুভাগে ভাগ হয়ে দুদিকে চলে গেল। যে স্থানে তা ঘটল সেখানে কোনো জঙ্গলের ছাপ নেই। এই সুবিশাল বনানীর এই জায়গাটি যেন অতি যত্নে পৃথিবীর বুকে লুকিয়ে রাখা হয়েছে। সুড়িপথটি সেই ফাঁকা স্থানে গিয়ে শেষ হলো। মৌমাছির ঝাঁকে যেমন রানী মৌমাছি থাকে, ঠিক তেমনি এই অপার্থিব সৌন্দর্যের রানী স্বয়ং মধুসুন্দরী দেবী অবস্থান করছে ঠিক আমার সামনে। তার ঠিক ডান পাশে হাতের কোমল টানে সেতারের সুর ছড়িয়ে দিচ্ছেন এক অপার সৌন্দর্যের মহীয়সী। ইতস্তত ফুটে আছে রং বেরঙের ফুল। আমি যেন এই অঞ্চলে কোনো অভিব্যক্তি প্রকাশের যোগ্য নই। মধুসুন্দরী দেবী বললেন, তুমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হও তবে আমায় স্পর্শ করার শক্তি তুমি হারাবে। বৈষয়িক শক্তির উপর কোনো শক্তি প্রয়োগ আমার অনধিকার চর্চা হবে। যেমন তোমাদের আগেও বলেছি, মাতৃশক্তি এতটাই শক্তিশালী যা অগ্রাহ্য করা কোনো সৌম্য সন্তানের কর্ম নয়। তাছাড়া আমার জন্মদাতাদের একটা কথাও যদি না রাখতে পারি, তবে এই জন্মে যতই সফল হই না কেন, সেই সফলতার কোনো মূল্যায়ন হবে না। কাপা গলায় দেবীর উদ্দেশ্যে বললাম, দেবী, আমি মায়ের চোখে জল এর আগেও দেখেছি, কিন্তু এবার আমি তার চোখে পেয়েছি মৃত্যু চোখ। আমি এই জীবনে এটুকু যদি না দিতে পারি, তবে সে চলে গিয়েও শান্তি পাবে না দেবী। মধুসুন্দরী দেবী জবাব দিলেন, বেশ, তবে তাই হোক। তবে গৃহত্যাগীদের গৃহের প্রতি টান সাধনার পথে উত্তম নয়। তবুও কোনো বিপদে পড়লে এক মনে আমায় ডেকো, আমি আসব। এখন তুমি ফিরে যাও। এই স্থান তোমার মস্তিষ্কে বিরূপতার সূত্রপাত ঘটাতে পারে। বলা মাত্রই তিনি তার দুটো হাত একটি নির্দিষ্ট উচ্চতায় উঠালেন। দুটি হাতের মধ্যে যেটুকু দূরত্ব, তার অঙ্গুলি নির্দেশ লক্ষ্য করে দেখলাম একটি আমায় নির্দেশ করছে ও আরেকটি আমার সহচর অর্থাৎ আমার প্রতিরূপী মূর্তিমানের দিকে নির্দেশ করছে। চোখ বুজে মনে মনে কি একটা বললেন বুঝি দেবী। তারপর দুটি তর্জনীর কেন্দ্রবিন্দু এক হতেই তখনও ভোর হয়নি। আমি একই দরজা খোলা ঘরে কাঁথার নিচে বসে আছি। শরীরে যেন কোনো ক্লান্তি নেই। মস্তিষ্ক বলতে চাইল আমি দুর্বল, কিন্তু শরীর তা বলছে না। দরজা ভেজিয়ে দিয়ে শুয়ে পড়লাম। মাস দুয়েক পর আমার অনিচ্ছা সত্ত্বেও বাড়ির লোক আমায় বিয়ে দিয়ে দিল। তারপর প্রায় বাকিটা তোমরা সবই জানো।
শেষ 2 মাস ধরে আমায় সেই কুৎসিত ছায়াটি আবার দেখা দিচ্ছে। সেই জন্য তোমাদের বললাম আমি এই বাড়িতে একা থাকি না। বর্ধমানের রাজা তখন চন্দ্রমোহন। রাজা ছিলেন ঘোর নাস্তিক এবং বদমেজাজি। আমার তখন সবে দীক্ষা হয়েছে। তবে গুরু বলেছিলেন এক জায়গায় পড়ে থাকলে কখনোই উচ্চ সাধনা প্রাপ্তি সম্ভব নয়। এজন্যই পরিব্রাজক হওয়ার সিদ্ধান্ত নিই। এ রাজ্যে এসেছিলাম তেমনি এক পথচারী হয়ে। সেদিন ঘোর অমাবস্যা। এ অঞ্চলে তখন যা জঙ্গল ছিল তা বলে বোঝাতে পারবো না। শুধু তাই নয়, বন্য জন্তু জানোয়ারের উপদ্রবও ছিল তখন সেই জঙ্গলে। আমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সেই স্থানে এসে ডেরা বাঁধার সিদ্ধান্ত নিই। সন্ধ্যার পরপর অন্ধকার কণা তখনও তেমনভাবে ঘনীভূত হয়নি। আমি খানিক তফাতেই ফেলে আসা একটি জলাশয়ে স্নান করার জন্য যখন জলে নামলাম, তখনই পায়ের নিচে অনুভব করলাম হাঁটু গাঁথা কাদার নিচে একটা শক্ত শৈলিক কিছু পায়ে বাঁধল। আমি এক ডুবে অনেক কষ্টে কাদা সরিয়ে সরিয়ে শক্ত বস্তুটিকে তুলে নিলাম জলের ওপরে। মনে রেখো, সব পাথরে সে দিব্য লক্ষণ থাকে না। পাথর চিনতে গেলে চোখের জ্যোতি ফোঁটা আবশ্যক। তবে সদ্গুরু না পেলে আর সঠিকভাবে দীক্ষা না হলে সে জ্যোতি ফোটে না। আমি শিলাখণ্ডটি নিয়ে চলে এলাম সে স্থানে। রাতে আগুন করার জিনিসপত্র গুছিয়ে সেদিন রাতের মতো খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল থেকেই স্নান করে শুরু করে দিলাম দেবীর আরাধনা। আমার বিশ্বাস ছিল যে মায়ের আবির্ভাব সে স্থানে হবেই। এর জন্যেই হয়তো মা আমায় আদেশ দিচ্ছেন। 2 দিন সে সাধনায় কাটতে না কাটতেই তৃতীয় দিন সকালবেলা আমার ঘুম ভাঙল একজনের ডাকে। কি হে, কে তুমি? এই জঙ্গলে কোথার থেকে এলে? কোনোভাবে আহত হয়েছ নাকি? আমি ঘুম জড়ানো চোখে দেখি একজন রাজকীয় পোশাক পরিচ্ছদ পরা লোক ঝুঁকে পড়ে আমায় ডাকছে। আমি বললাম, না, আমি আহত নই। এটা আমার আস্থানা। আমি আসলে একটু বিশ্বমাতার খোঁজে পথে পথে ঘুরে বেড়াই। আপনাদের কোনো অসুবিধা হলে আমি রাজ্য ছেড়ে চলে যাব। বলা মাত্রই লোকটির চোখ পড়ল সে পাথরটার ওপর। বলল, ওটা কি? মানে ওটাতে সিঁদুর মাখিয়ে রেখেছ কেন? উত্তরটা দিতে আমি একটু ইতস্তত বোধ করলাম। হঠাৎ তো বলা যায় না যে আমি ওটার মধ্যে দেবীর আবির্ভাবের চিহ্ন দেখেছি। বললাম, ওটা আমার গুরুর দেওয়া একটা উপহার, তাছাড়া বিশেষ কিছু নয়। তবে 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 কি? তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব মানসিক ব্যাধিতে ভুগছেন। মানে সম্প্রতি আপনার খুব কাছের কেউ মারা গেছে। লোকটির মুখ সাথে সাথে ফ্যাকাশে হয়ে এলো। বলল, মানে আপনি কি করে জানলেন এটা? সে শক্তিটা আমায় দিয়েছিল আমার দীক্ষা গুরু। তবে তখনও আমি নিশ্চিতভাবে কাউকে কিছু বলার সাহস পেতাম না। একইভাবে উত্তর দিলাম, এটা আমি জানি না, তবে অনুমান করতে পারি। আপনি জানেন বাকিটা আদৌ এমন কিছু হয়েছে কিনা? লোকটি প্রখর দৃষ্টিতে আমার আপাদমস্তক নিরীক্ষণ করতে করতে উঠে দাঁড়ালো। বলল, আপনি আপনি এখানে তো মানে আপনি এখানেই থাকবেন। আমি আজ সভা শেষ হলে আপনার কাছে আবার আসবো। হ্যাঁ, এটাকে আদেশ মনে করতে পারেন যে আপনি এখান থেকে কোথাও যাবেন না। বলে সে ছুটে সেই জায়গার থেকে চলে গেল। আমি বুঝলাম না আমি কেন এখানের থেকে চলে যাব, আর আমি কি বা করলাম যে আমায় এখান থেকে চলে যেতে হবে। সন্ধ্যা নাগাদ ওই লোকটি এলো। রাজ্যের রাজা চন্দ্রমোহন এবং
আরো কয়েকটি সাঙ্গপাঙ্গকে নিয়ে। দিনের ফুরিয়ে আসা আলোয় লালচে প্রকৃতির বিস্তার গোটা পরিবেশ জুড়ে। তার মাঝে রাজা তেঁতচাঁদের অনুসন্ধিৎসু বিরক্তিকর মুখের অভিব্যক্তি দেখে অপরিচিত মানুষের একবারের জন্য বুকটা কেঁপে উঠতে বাধ্য। আমার সামনে এসে রাজা বললেন, আচ্ছা, তুমি তবে সেই জ্যোতিষী যাকে নিয়ে আলোচনায় আজকে পুরো রাজসভাটাই পণ্ড হয়েছে। বললাম, পণ্ড হয়েছে কিনা জানি না, তবে হ্যাঁ, আমি একজনের অতীতে ঘটে যাওয়া একটা সম্ভাবনার কথা নিয়ে একটু ইঙ্গিত দিয়েছিলাম। রাজা চন্দ্রমোহন একটু তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, কে হে তুমি মহাপুরুষ? আচ্ছা আচ্ছা, বেশ বলো দেখি, আজ আমাবস্যা না পূর্ণিমা? তখন আমার যুবক বয়। রাজার এই হাসিটা আমার মনে স্বস্তির উদ্রেক করেনি। আর রাজা জেনে শুনে প্রশ্নটা করেছে দেখেই আমি উত্তরটা দিলাম উল্টে। বললাম, আজ আজ পূর্ণিমা। আমার উত্তরে রাজা সহ সকল সভাসদ হো হো করে হেসে উঠল। রাজামশাই বললেন, বেশ, তবে আমাদের পূর্ণিমার চাঁদ দেখাও দেখি। আমি চোখ বুজে কিছুক্ষণের জন্য গুরুর নাম স্মরণ করলাম। নীরবতার কয়েক ভগ্নাংশের বিরতি। ঠিক তারপরে একটা চাপা গুঞ্জন শুনতে পেলাম। চোখ খুলে দেখি চাপ বেঁধে আসা সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে ফর্সা হচ্ছে। দূরের জোড়া তাল গাছের মাথার উপরে মনে হলো কোনো অনন্ত মহাশূন্য থেকে ভেসে উঠল গোল চিনে মাটির প্লেটের মতো একটা ঝকঝকে চাঁদ। রাজা চন্দ্রমোহনের মুখ দেখলাম বিস্ময়ে ফ্যাকাশে হয়ে এসেছে। ধরা গলায় বললেন, সবাই ফিরে চলো, এখানে আর এক মুহূর্তও নয়। রাজার আদেশ অনুযায়ী তার বাধ্য অনুচরেরা তার সঙ্গে ফিরে গেল। সত্যি কথা বলতে সেই রাত্রে আমিও একটা দৈব উপস্থিতি অনুভব করেছিলাম আমার পাশে। এতটুকু বলে তারানাথ থামল। দেশলাই জেলে পাশে সেজে রাখা একটা মাটির ধুনোদানিতে আগুন ধরালো। তারপর ঈষৎ হেসে বলল, এখান থেকেই ঘটনা শুরু। এতটুকু বলে না নিলে পরের ঘটনার কারণ কি তা বুঝতে তোমাদের অসুবিধা হবে। পরদিন সকালবেলায় আমার ডাক পড়ল রাজসভায়। একজন প্রহরী এসে আমায় ডেকে নিয়ে গেল। আমি ভেবেছিলাম রাজা তার সভাসদেদের সামনে হয়তো আমার কাল রাতের ওই কৃত্তিতে অপমানিত হয়েছেন, তাই আমায় কোনো উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমন্ত্রণ করে আমায় ডেকে নিয়ে যাচ্ছে। কিন্তু পৌঁছে দেখি ঘটনা সম্পূর্ণ পৃথক। রাজবাড়ির বর্ণনা তোমাদের দেব না, কারণ সে সময়কার দিনের বেশিরভাগ রাজবাড়ি এবং তাদের গঠনগত চরিত্র প্রায় একই ছিল, তা তোমরা জানো। আমায় রাজসভার মূল দ্বার পেরিয়ে ভেতরে নিয়ে যেতে দেখলাম গোটা ৩০ সভাসদ নিয়ে রাজা আমার অপেক্ষাতেই বসে আছেন। আমি প্রবেশ করা মাত্রই প্রত্যেকের দৃষ্টি পড়ল আমার দিকে। আমার পথ নির্দেশক প্রহরী আমার সামনে এবং আমি তার পেছন পেছন এগিয়ে গেলাম রাজার সিংহাসনের সামনে। রাজা চন্দ্রমোহন হাতের ইশারায় প্রহরীটাকে প্রস্থান করার নির্দেশ দিলেন। তারপর আমায় বললেন, কাল তোমার নাম শুনতেই ভুলে গেছি। নাম কি তোমার? আমার নাম তারানাথ চক্রবর্তী। রাজামশাই আমার নাম শুনে আরো একবার ঠোঁট চেপে হাসলেন। বললেন, বেশ, তুমি তো কপাল দেখে অতীতের ঘটনা বলতে পারো। তো কই, আমায় দেখে বলো দেখি আমার কপালে কি আছে। আমি সে প্রশ্ন শুনে বিব্রত হয়ে পড়লাম। আসলে আমি নিজেও জানতাম না তখন যে আমি কিভাবে বলতে পারি এগুলো। তবুও ঘাবড়ালাম না। রাজার আর একটু কাছে গিয়ে স্থির দৃষ্টিতে তার ললাট দর্শন করে যা দেখলাম তার বর্ণনা এই। জেলেপাড়ার রাজা
চন্দ্রমোহনের দাদা। নামটা ঠিক নিরীক্ষণ করতে পারলাম না। উনি সে রাজবাড়ির দক্ষিণ পশ্চিম কোণের একটি কক্ষে বন্দী আছেন, এবং তা করেছেন স্বয়ং রাজা চন্দ্রমোহন। শুধু তাই নয়, তার উপরে নির্মম অত্যাচার করে তাকে প্রায় পঙ্গু বানিয়ে ছেড়েছেন। সে সম্পূর্ণ ঘটনাটি আমি সর্বসমক্ষে রাজার সামনে জানাতেই উনি চমকে উঠে সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। নিচু গলায় ওনার বাঁ পাশে দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রীকে বললেন, মন্ত্রী, ওনাকে এখনই একটি খালি কক্ষে নিয়ে গিয়ে বসাও, আমি আসছি। মন্ত্রী মাথা নেড়ে আমার হাত ধরে নিয়ে গেল একটি নির্দিষ্ট কক্ষে। ঘরটির চারিদিকের দেওয়াল কাঁচের, এবং তার থেকেও বেশি দৃষ্টি আকর্ষণ করল ঘরে রাখা ছোট ছোট ব্যবহৃত সরঞ্জামগুলো। গুটি কয়েক কাঁচের চতুর্ভুজ ও খান তিনেক বড় বড় কাঁচের ঘোড়া। কিন্তু সে ঘরটি এমনই যে সে কয়টি জিনিসের প্রতিবিম্ব প্রতিটি দেয়ালে এমনভাবে পড়েছে যেন সে ঘরে পা রাখার জায়গা নেই। আমি মিনিট পাঁচেক চুপ করে বসে থাকার পর রাজা চন্দ্রমোহন সে ঘরে এলেন। বললেন, ঠাকুরমশাই, আপনি এ কথা কিভাবে জানলেন? এটা তো আমি আর প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ জানে না। সত্যি আপনার ক্ষমতার প্রশংসা না করে পারলাম না। তবে এখন যে আপনাকে আরো একটি কাজ করতে হবে। বললাম, আগে কি করতে হবে বলুন। রাজার মুখের পেশি সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল। বললেন, আপনি যখন সে পুরো ঘটনাটা সবার সামনে প্রকাশ করলেন, তখন আপনাকেই আবার একই স্থানে দাঁড়িয়ে উল্লিখিত উক্তিটিকে মিথ্যে বলে স্বীকার করতে হবে। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, এ আপনি কি বলছেন রাজেন? মিথ্যা কথা বললে যে আমার সাধন জীবন নষ্ট হয়ে যাবে। কখনই কোনো উপকার মানুষের আমি আর করতে পারবো না। রাজা চন্দ্রমোহনের চোয়াল তীর তীর করে কেঁপে উঠল। বললেন, আমার কথা মন্ত্রের মতন পালন করে আমার রাজ্যের প্রজারা, আর বিপরীত হলে তার ফলাফল কি হয় তাও হয়তো আপনার জানা আছে। এত কিছু যখন জানার ক্ষমতা আছে, তখন এটাও হয়তো জেনেছেন। আমার প্রাণ সংশয় বোধ হলো। তখন আমি কেবল যুবক। উচ্চ স্তরের সাধনা করতে পারার একমাত্র উপায় তখন আমার তনু। ভাবলাম, যদি জীবন বাঁচানোর স্বার্থে একটা মিথ্যে বলতেই হয়, তো আর কি করা যাবে। তাই রাজিও হয়ে গেলাম। কিন্তু সত্যি তখনও বুঝিনি আমার জন্য এত বড় একটা অপ্রাকৃতিক কিছু অপেক্ষা করে আছে। ঠাকুরমশাই, কি হয়েছিল তারপর আপনার সাথে? তারানাথ যেন সুদূর সাম্রাজ্যের থেকে ফিরে এলো একটা ঝাঁকি খেয়ে। ঢোক গিলে বলল, হ্যাঁ, বলছি, তবে শোনো। আমি রাজার কথা অনুযায়ী উনি যেভাবে বললেন আমি ঠিক তাই তাই করলাম। কাজেই সারা রাজসভা তাচ্ছিল্যের হাসিতে ফেটে পড়ল। রাজা কিন্তু আমায় তবুও ফিরতে দিলেন না। সবার কাছে হাসির খোরাক হয়ে ফিরে আসতে যাব, এমন সময় চন্দ্রমোহন বললেন, আপনি চলে যাচ্ছেন কেন ঠাকুরমশাই? অতিথিদের আমরা দুদিন আতিথেয়তা না করে আমরা ফিরিয়ে দিই না। আপনি 2 দিন থাকুন আমাদের রাজসভায়। বুঝেছেন ঠাকুরমশাই? আমি স্পর্ধা দেখাতে পারলাম না অস্বীকার করার। জানি না সে কথার বিরুদ্ধে কিছু বললে তৎক্ষণাৎ আমায় শুলে চড়ায় কিনা। আমার থাকার ব্যবস্থা হলো ঠিক ওই প্রথম ঘরটির মতোই একটি আয়নার দেওয়াল বিশিষ্ট ঘরে। কিন্তু সে ঘরে আসবাব আছে 2টি, একটি খাট ও একটি সাদা রঙের টেবিল, এবং সেই এখানেও টেবিলের ওপরে একটি কাঁচের গুলির চতুর্ভুজ রাখা। সারা দিনটাই ঘরে কাটল। সন্ধ্যার দিকে জানলার কাছে গিয়ে এক মনে সে শৈল বিগ্রহটির ব্যাপারে ভাবছি, এমন সময় পেছন থেকে কে যেন ডাকল, তারানাথ। আমি চমকে পেছনে তাকিয়ে দেখি আবার ফিরে এসেছে আমার ভেতরে অবস্থিত আমার প্রতিমূর্তি।
অর্থাৎ আমার ঋণাত্মক শক্তি খোলা দরজার থেকে একটু তফাতে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে। সে বুঝতে পারলো আমি শব্দ শূন্য হয়ে পড়েছি হঠাৎ তাকে দেখে। সে বলল, তোমার সামনে ঘোর বিপদ আসছে তারানা। তুমি যে রাজ্যের রাজার ফাঁদে পা দিয়ে ফেলেছ, আমি তোমার ঋণাত্মক সাধন সঙ্গী। আমার বাস তোমার শরীরেই, সেই কারণেই তোমায় সতর্ক করে দেওয়া আমার কর্তব্য। বলেই একটা বিরাট হলদে আলোক বিস্ফোরণের মাধ্যমে নিমেষেই আমার মধ্যে মিলিয়ে গেল সে ছায়ামূর্তি। আমার মনে পড়ে গেল গুরুর বলে দেওয়া সেই কথা। আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা গুরুজি, আমি কি কখনো এটা বুঝতে পারবো না যে কোনো বিশেষ কাল বা স্থানে গেলে আমার সাথে খারাপ কিছু ঘটতে পারে? গুরু বলেছিলেন, সাধনার পথে সাধক কখনোই একা থাকে না তারানাথ। তোমার সাধন সঙ্গী তোমার দেহেই বর্তমান। সে তোমার ভূত ভবিষ্যৎ ক্ষণ কাল সব দেখতে পায়। যদি কখনো এমন কোনো বিপদের পূর্বাভাস সে পায়, তবে সে নিজেই তোমাকে জানিয়ে দেবে। আমার শরীর শিউরে উঠল। রাজার আদেশ অনুযায়ী সমস্ত কথা মেনে নেওয়ার পরও বিপদ আমায় ছাড়ছে না। তবে কি ওই পাথরের বিগ্রহতে আজ পুজো পড়ল না বলে মা রুষ্ট হলেন? আমার ছায়া মূর্তির দিকে মনোনিবেশ থাকার কারণে ঘরের ভেতরকার একটা বাস্তব পরিবর্তন আমার চোখে পড়েনি। মেঝেতে পাতা চকচকে সাদা পাথরগুলো হঠাৎ কখন দাবার ছকের মতো প্রমাণ দূরত্ব অনুযায়ী কালো সাদা চতুর্ভুজে পরিণত হয়েছে তা বুঝতে পারলাম না। আমার ভয় হলো সঙ্গীহীন সে সাম্রাজ্যে প্রবেশ করে কি বিপদই না ডেকে আনলাম আমি। একটা পাঁজে এদিক ওদিক ফেলবো তার ক্ষমতা হারিয়ে ফেলেছি। ইষ্টদেবতার নাম স্মরণ করে মনকে শক্ত করার চেষ্টা করলাম। গুরু বলেছিলেন, বিপদের থেকে কখনো পালাবি না, নিজে হাতে তার বিনাশ না করা অবধি। তবে আমার সে আদেশ মানার তখন বিন্দুমাত্র ইচ্ছে নেই। পা টিপে টিপে দরজা পেরিয়ে বাইরে এলাম। সে বারান্দার সোজা করে সারি সারি ঘর, কিন্তু কোন দিকে গেলে যে আমি নিচে নামার সিঁড়ি পাবো তা বুঝতে পারলাম না। আমি আন্দাজ করে দক্ষিণ দিক বরাবর হাঁটা শুরু করলাম। তোমরা ভেবো না 10-15 পা হেঁটে গেলেই সে বারান্দার চত্বর শেষ হয়ে কোনো সিঁড়িতে বা দেওয়ালে গিয়ে পড়ব। রাজবাড়ির দ্বিমহলার বারান্দা এটা। যতই এগোচ্ছি ঘরের সারি যেন কোনো শেষ নেই। হঠাৎ কানে একটা রিন রিনে শব্দ ভেসে এলো। শব্দটা আসছে সে দোমহলার থেকে। মনে পড়ে গেল সে রাজবাড়ির দক্ষিণ কোণের কোনো এক ঘরে চন্দ্রমোহনের বড় ভাইকে আটকে রাখা আছে। তবে কি এটা তার গলা? আমার পঞ্চেন্দ্রিয় আপনা আপনি আরো বেশি সজাগ হয়ে উঠল। যে বারান্দার থেকে হাঁটছি তার ডান দিকে রাজবাড়ির উন্মুক্ত প্রাঙ্গণ এবং বাঁদিকে ঘরের সারি। আমি ঘরের সারির দিকে আরো একটু ঘেঁষে এগোতে শুরু করলাম। শব্দটা এখন আরো বেড়েছে এবং তার প্রকাশ পদ্ধতি শুনে মনে হচ্ছে এটা কোনো একটা ছন্দ। আরো খানিকটা এগিয়ে গিয়ে আমি একটা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে পড়লাম। সে জায়গাটা থেকে পুরো ছন্দটা ভালোভাবে প্রত্যক্ষ করা যাচ্ছে। বারংবার যা বলা হচ্ছে তার রূপ এই, দক্ষিণেতে বিতের পিছে কামড়াবে যে মরণ বিছে, সবাই যখন ঘুমের তলে শিকার ঘুমায়, ওই
বারংবার সে কথাগুলো কোনো এক অজ্ঞাত শিক্ষকের মতো আমায় যেন কেউ মুখস্থ করানোর চেষ্টা করছে। আমি ওই স্থানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছড়াটি ঠোঁটস্থ করে ফেললাম, কোনো কারণ ছাড়াই। তারপর আবার শুরু হলো অন্ধকারের দিশা খুঁজে বের করার প্রক্রিয়া। কিন্তু না, তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমার মনে হলো আমি হাঁটতে হাঁটতে মাইল খানেক হয়তো এগিয়ে এসেছি, কিন্তু তবুও সে বারান্দার কিনারা খুঁজে পাইনি। অলিখিতে পেছনে তাকাতেই আমার গায়ের রক্ত মুহূর্তে হিম হয়ে গেল। দেখলাম পেছনে আমার ঘর মাত্র 5 থেকে 6 পায়ের প্রান্তেই দরজা উন্মুক্ত অবস্থাতেই দাঁড়িয়ে আছে। আর আমি এতক্ষণে এত পথ হেঁটে আসার পরও মাত্র সেটুকু স্থানই অতিক্রম করেছি। আতঙ্ক এতটাই কাঁধের ওপরে এসে ভর করলো যে আর অন্ধকারে জীবন অন্বেষণের সাহস হলো না। আমি ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সেদিন রাতে কোনো মতেই ঘুম এলো না, আর কিভাবেই বা আসবে। মনের মধ্যে বারবার আসা যাওয়া করছিল, সে বুঝি কেউ এসে আমার গলা টিপে ধরে। অলৌকিক কিছু যে সে রাজবাড়িতে ঘটছে তা বুঝতে আমার বাকি নেই। তবে সেটা কি বা কিভাবে ঘটানো হচ্ছে সেটা পরিষ্কার হলো দ্বিতীয় দিন দুপুর নাগাদ। সকালের আলো ফুটেছে কখন জানি না, বিছানায় তটস্থ হয়ে পড়েই ছিলাম। এক সময় একজন প্রহরী এসে আমায় ডাকলো, বলল, রাজামশাই ডেকে পাঠিয়েছেন আপনাকে, চলুন রাজদরবারে চলুন। অগত্যা তার পেছন পেছন গেলাম। লক্ষ্য করলাম সেদিন রাজসভায় একজন লোকও নেই। সিংহাসনে রাজা চন্দ্রমোহন বসে বসে ওনার গোঁফে তা দিচ্ছেন। আমি যাওয়া মাত্রই বললেন, কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? বললাম, মহারাজ আমায় আজ ছেড়ে দিন, আমি মাতৃ আরাধনা অসম্পূর্ণ করে এসেছি, আমার মন বড় টানছে সেদিকে মহারাজ। চন্দ্রমোহন হেসে বললেন, আপনার মতন একজন গুণী মানুষকে কি এত তাড়াতাড়ি ছাড়া যায়? তবে আপনারই মতন আরেকজনের সঙ্গে আজ আমার দেখা হয়েছে। সে বলেছে আপনি নাকি ভণ্ড। লোকমুখে তথ্য জেনে নিয়ে আপনি ভাগ্য গণনা করেন। আমার মাথায় রক্ত উঠে গেল তখন। আগেই বলেছি আমার তখন যুবক বয়স, আর আমি যেটুকু যা পারি তা পুরোটাই গুরু প্রদত্ত। জীবনে কোনোদিনও ভণ্ডামি করে মানুষের বিশ্বাস অর্জন করার বিন্দুমাত্র সংকল্প আমার নেই এবং ছিলও না। বললাম, সে মন্তব্য যে করেছে সে যে ভণ্ড নয় তা আপনি কি করে জানেন মহারাজ? আপনি নিয়ে যেতে পারেন আমাকে তার কাছে। চন্দ্রমোহন হেসে বলল, শান্ত হন ঠাকুর মশাই, আমি জানি আপনি এক বর্ণ মিথ্যে কথা বলেন না। তবে যখন আপনি তার সঙ্গে সাক্ষাৎ চাইছেন তখন আমি অবশ্যই সেখানে আপনাকে নিয়ে যাব। চলুন। আমি রাজাকে লক্ষ্য করলাম। উনি আমায় নিয়ে পুরো রাজবাড়ি প্রাঙ্গণ প্রদক্ষিণ করিয়ে বাড়ির পেছনের দিকে নিয়ে গেলেন। সে অঞ্চলের রূপ কিন্তু সম্পূর্ণ আলাদা। বড় বড় আমজাম গাছের বাগান বটে, কিন্তু অযত্নের ফলে সম্পূর্ণ কোমর পর্যন্ত আগাছায় ভর্তি। কিন্তু অবাক করা বিষয় হলো এর মাঝের থেকেও সাদা সুতোর মতো একটা পায়ে হাঁটা সুরকি আছে। রাজা সেই পথই ধরলেন। খানিক দূরে এগিয়ে গিয়ে দেখি একটা পরিত্যক্ত কুয়োর পাশে একজন গেরুয়া বসন পরা সাধু গোছের লোক বসে দুহাতের কড় বন্ধ করে ধ্যান করছে। রাজাই আগে কথা বললেন, সাধু বাবা, ইনি আমাদের ঠাকুর মশাই। আপনি এনার নামে অনৈতিক মন্তব্য করেছেন। একবার চোখ খুলে দেখুন এই মহাপুরুষকে। আমি লোকটির প্রকৃতি মন দিয়ে দেখছিলাম। লক্ষ্য করলাম সাধুটির দাড়ি বা গোঁফের একটি চুলও কালো নয়। দেখে মনে হয় মুখের চামড়ার থেকে চুলের বয়স দ্রুত গতিতে বেড়েছে।
উনি চোখ বন্ধ অবস্থাতেই বললেন, এখন যা, আমি কাল আবদ্ধকরণ করছি। এখন ওকে রাত 8টার সময় আমার কাছে নিয়ে আয়, আমি প্রমাণ করে দেব ও আসলে মহাপুরুষ নাকি মহাপুরুষের ভেক নিয়েছে। কথাটা শুনে আমার আবার দাঁতে দাঁত লাগলো। গুরুর কথা মনে এলো বেশ কয়েকবার। সংকল্প করলাম সে স্থান থেকে না বিজয়ী হয়ে আমি আর বাড়ি ফিরব না, যতই অপ্রাকৃতিকতা লুকিয়ে থাকুক সে রাজবাড়ির আড়ালে। তবে চলে আসুন এখন ঠাকুর মশাই, আমরা রাতেই এখানে আসব। রাজার আদেশের ওপর আর কোনো কথা বলাটা একেবারেই সম্মানজনক হবে না ভেবে ফিরে এলাম রাজবাড়িতে। নিজ কক্ষে ফিরে এসে অস্থির হয়ে ঘরময় পায়চারি করতে লাগলাম। দুপুর নাগাদ একজন এসে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়ে গেল, কিন্তু পাত পেতে খাওয়ার মতো মনের অবস্থা তখন নেই। খাবারের থালাটা বিছানার তলায় চালান করে পিঠে বালিশ ঠেকিয়ে বসলাম। এ কথা সে কথা ভাবতে ভাবতে মনের অগোচরেই কাল রাতে শোনা সেই কবিতাটা মুখে চলে এলো। বার দুয়েক মুখে আওড়াতে আমার মস্তিষ্কে যেন বিদ্যুতের মতো একটা আলোক স্ফুলিঙ্গ জ্বলে উঠল। এটা আসলে কোনো অসংলগ্ন মানুষের অবকাশের প্রলাপ নয়। যদি পুরো ছড়াটাকে পরপর সাজানো যায় তবে এটি একটি ধাঁধা। ভালো করে মন দিয়ে শোনো, পরপর তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি। দক্ষিণেতে ভিতের পিছে, অর্থাৎ সে বাড়ির দক্ষিণ দিকের ভিত, অর্থাৎ যে প্রান্তে আজ আমি রাজা চন্দ্রমোহনের সাথে গেছিলাম, তারপর কামরাবে যে মরণ বিছে, তার মানে ওখানে এমন কিছু আছে যার কারণে মৃত্যু হতে পারে, যেটাকে মরণ বিছে হিসেবে উল্লেখ করা হচ্ছে। সবাই যখন ঘুমের তলে, মানে রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে এবং শেষে শিকার ঘুমায় ওই পাতাল। পাতাল মানে কুয়ো? একদম ঠিক, ওই পরিত্যক্ত কুয়ো যার পাশে ওই সাধুকে বসে ধ্যান করতে দেখে এলাম। আমি এক লাফে বিছানা থেকে নেমে পড়লাম। উত্তেজনায় তখন আমার গায়ের পশম সব খাড়া হয়ে গেছে। ঘরের মেঝের দাবার ছকের মতো রং বদল, রাতের অফুরন্ত বারান্দার দিগন্ত, তারপর সে ধাঁধা আমায় মিলিতভাবে এক ঘোরালো বিপদের সংকেত দিয়ে গেল। সন্ধ্যা নামার পর্বেই এক প্রহরী আবার আমার ঘরের সামনে এসে বলল, রাজামশাই বললেন রাত 8টা বাজলে আপনি একাই ওই স্থানে গিয়ে সাধুর সাথে দেখা করে আসতে পারেন। মহারাজের শরীরটা অসুস্থ এবং উনি এও বললেন যদি আপনি একা যেতে সাহস না পান তবে আজকের দিনটা অপেক্ষা করুন। মহারাজ একটু সুস্থ হয়ে উঠলেই কাল আপনার সাথে উনি সেখানে যাবেন, কেমন? বলে প্রহরী চলে গেল। আমার মনের আগুন তখন ছড়িয়েছে সারা দেহে। ওখানে রাজার উপস্থিতি আমায় বিশেষ কোনো মদত দেবে না তা আমি জানি, তবে সত্যি অতীতের কিছু আকস্মিক ঘটনা ছাড়া ভবিষ্যৎ বা আরো খুঁটিনাটি বিচার করার বা ধরতে পারার ক্ষমতা তখন আমার ছিল না। যদি তা থাকতো তবে আমি অনেক আগেই সমস্ত পরিকল্পনা ধরে ফেলতাম। রাজবাড়ির মস্ত ঘড়িতে 8টার ঘন্টা বেজে ওঠা মাত্রই আমি আমার পুটলি কাঁধে বাঁধিয়ে বেরিয়ে পড়লাম। সকালেই লক্ষ্য করেছিলাম আস্তাবলের পাশের থেকে রাজা আমায় ওই স্থানে নিয়ে গেছিল। প্রাঙ্গণে আসার সাথে সাথে আস্তাবলের থেকে একটি ঘোড়া যেন চিহি ডাক তুলে আমার দিক নির্দেশ দিয়ে দিল। আমি ক্ষণ বিলম্ব না করে দ্রুত পায়ে হাঁটা লাগালাম সেদিকে। অমাবস্যার মিশমিশে কালো অন্ধকারে রাজবাড়িটাকে যেন একটা ভয়ানক দৈত্যের মতো দেখাচ্ছে, যেমনটা পোড়োবাড়ি দেখলে তোমাদের মনে এখন আসে। আমি আস্তাবলে জেলে রাখা একটি মশাল তুলে নিয়ে জঙ্গলের সুরকি ধরলাম। মশালের আলো যেন সেই কালো আধার কণাকে সরাতে পারে না। এ কি বলবো তোমাদের, উঁচু করে ধরে রাখা মশালের আলোয় পায়ের নিচের অংশ তাই ভালো করে দেখতে পাচ্ছি না।
কিছুটা এগিয়ে চোখে পড়ল ওই কুয়োটা। আমি মশাল নিয়ে সে স্থানে পৌঁছে দেখি আমি যার জন্য অপেক্ষা করছি সে এখানে নেই, অর্থাৎ সেই সাধু কোথায় যেন চম্পট দিয়েছে। মশাল নিয়ে কুয়োর ভেতরটা একবার দেখব বলে ঢুকেছি, এমন সময় পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে কেউ আমায় কুয়োর ভেতরে ফেলে দিল। আমার মাথা বাড়ি খেলো একটা শক্ত কোনো লোহার মতো ধাতুতে। মশালটা ছিটকে পড়েছে খানিক দূরে। তার নিভু নিভু আলোয় দেখতে পারলাম আমি যেখানে শুয়ে আছি তার নিচে বিছানো মানুষ মরা হাড়গোড়ের চাদর, আর আমার মাথা কোনো লোহা সদৃশ ধাতুর সাথে আঘাত খায়নি। যার সাথে খেয়েছে সেটা হলো একটি আহত কঙ্কালের মুন্ড। মশালটা সম্পূর্ণ নিভে যাওয়ার আগে হাতে তুলে নিলাম। আগুন তাতে আরো একটু স্পর্ধা পেয়ে আবার দাউ দাউ করে জ্বলে উঠল। দেখলাম সে কুয়োটার আকার ঠিক গম্বুজের মতো, অন্যান্য কুয়োর মতো সরল নয়। এর ওপরের অংশ নিচের পরিধির থেকে অপেক্ষাকৃত সরু। চিৎকার করে বললাম, কাপুরুষ, পেছন থেকে আঘাত করিস, ক্ষমতা থাকে তো সামনের থেকে লড়। জবাবে যে কণ্ঠ পেলাম তার সাথে তোমরা আগেই পরিচিত। শান্ত হন ঠাকুর মশাই, এত উত্তেজিত হবেন না। আপনাকে কয়েকটা দিন এখানে রেখে দেব, তারপর দেখবেন আপনি অভ্যস্ত হয়ে গেছেন। বিদ্যে শুধু আপনার নয় ঠাকুর মশাই, গুরুপ্রাপ্তি আমারও ঘটেছে এবং কালো বিদ্যা আমিও জানি। ইচ্ছাদের সামনে জ্যোতিষ কর্ম করার আগে একবার ভালো করে আমার ব্যাপারে জেনে নিতে পারতেন। তখন মাথায় এলো রাজবাড়ির ঘরের রূপ এবং মেঝের চরিত্রের পরিবর্তন হলো কিভাবে। সম্পূর্ণটাই করেছে সে কুটিল কালো জাদুকর রাজা চন্দ্রমোহন। উনি বলতে লাগলেন, এ কারণেই তো আপনাকে রাজ্যচ্যুত হতে দেইনি। আপনার বিশ্বাস কি কোথায় গিয়ে আবার বলে ফেলবেন বর্ধমানের রাজা তার দাদাকে বন্দি বানিয়ে তার ওপর অত্যাচার চালায়? আমি অতটাও বোকা নই তারানাথ। তোকে মেরে আমি শয়তানকে ব্রাহ্মণ ভোগ দেব। আমি ছোট থেকেই ভয় জিনিসটাকে নিজেকে জয় করতে দেইনি। প্রমাণ রাগে শরীরের ভেতর থেকে তখন অগ্নিবাণ ছুটেছে। তীব্র গতিতে হাতে ধরে থাকা মশালটা নিক্ষেপ করলাম রাজার ঝুঁকে পড়া মুখ বরাবর, কিন্তু নিশানা লাগলো না সঠিক লক্ষ্যে। আগুনের তরঙ্গ খানিক দূরে গিয়ে মিলিয়ে গেল অন্ধকারের করাল গ্রাসে। আমার বোকামিতে এই যুদ্ধটা এবার হলো আরো ভয়ঙ্কর। শুনতে পেলাম চন্দ্রমোহন উচ্চ স্বরে একটা মন্ত্র উচ্চারণ করছে। বুঝলাম সেই দুই মন্ত্র বাক্যের মাধ্যমে নিশ্চয়ই চন্দ্রমোহন কোনো মর্মান্তিক শক্তিকে আহ্বান করছে। আমার ভাবনার জাল ছিঁড়ে দিল কানে আসা তীক্ষ্ণ ফোঁস ফোঁস শব্দ। আকাশ চাপা গড়গড়ে শব্দে আসন্ন দুর্যোগের পূর্বাভাস দিল তৎক্ষণাৎ। হালকা বিদ্যুতের ঝলকানিতে দেখলাম অজস্র সাপ কুয়োর দেওয়াল বেয়ে সশব্দে নিচে নেমে আসছে। আমি নিরুপায় হয়ে ওই হাড়ের স্তূপের উপরে পদ্মাসনে বসে পড়লাম। এখানে এসেছি মায়ের চরণ ছেড়ে। মা কি এই কারণেই এতটা রুষ্ট হলেন? তবে সেই মুহূর্তে মা কালী ছাড়া আমায় রক্ষা করার মতো আর কেউ নেই। মৃতের স্তূপের উপরে বসে শুরু করলাম মায়ের আরাধনা। ওং ক্রিং কল্লই নমঃ, ওং ক্রিং কল্লই নমঃ পঞ্চদায়ং সমর্পয়ামি। এসো গন্ধপুষ্প ওং ক্রিং কল্লই নমঃ, ওং ক্রিং কল্লই নমঃ রাত্রিকম সর্বপয়ামি। ওং ক্রিং কল্লই নমঃ বৈষ্ণাম সর্বপয়ামি। মন্ত্র উচ্চারণের সাথে সাথে আশেপাশের পরিবেশ বোধ হয় কিছু একটা বদল হতে শুরু হলো।
গায়ে এসে পড়ল মোটা মোটা বাড়ি বিন্দু। আমি মন্ত্রপাঠ থামালাম না। মনের বিশ্বাস আরো কঠোর হলো চন্দ্রমোহনের আক্রোশ মিশ্রিত চিৎকারে। কে 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 তুই? কে তুই? কে তুই? ঠিক তখনই শুনতে পেলাম এক নারী কণ্ঠের রোষে ভরা দিক দিগন্ত উদ্ভাসিত করা হাসি। বুঝতে বাকি রইল না, মায়ের আবির্ভাব হয়েছে সশরীরে। সে কি তাণ্ডব মায়ের, কি বিভীষিকাময় লীলা! আশেপাশের বৃহৎ দৈত্য প্রমাণ গাছপালা যেন উপড়ে ফেলে দেওয়ার জোগাড়। বেশ খানিকক্ষণ ধরে পরিবেশের অপ্রাকৃতিকতায় একই প্রকার আচরণ করার পর শুনতে পেলাম চন্দ্রমোহনের মর্মান্তিক যন্ত্রণা মিশ্রিত আর্তনাদ, এবং ঠিক সেই সময় দিক দিগন্ত আলোকিত করে পড়ল একটা বাজ। ওই বৈদ্যুতিক ঝলকানিটুকুর কারণেই আজ আমি এখানে বসে তোমাদের কাহিনী শোনাচ্ছি, এবং তোমরা এত বড় একটা ঘটনা জানতে পারছ। দেখলাম শ্যামবর্ণা এক এলোকেশী মেয়ে চন্দ্রমোহনের মুন্ড তার ধর থেকে বিচ্ছিন্ন করে রোষে ফুঁসছে। কয়েক সেকেন্ডের ভগ্নাংশের জন্যে সে দৃশ্য দেখলাম ঠিকই, তবে সে রাতে আর একটি বারের জন্যেও বাজ পড়ল না। সকাল হতে না হতেই প্রধানমন্ত্রী লোকজন নিয়ে কুয়োর কাছে এলেন। রাজার মুন্ডহীন দেহ তুলে নিয়ে গেল কয়েকজন, আর কয়েকজন মিলে আমায় কুয়োর থেকে দড়ি ফেলে টেনে তুলল। রাজবাড়ির প্রাঙ্গণে আমায় ঘিরে তখন প্রায় ৫০ মানুষের ভিড়। প্রধানমন্ত্রী আর বিলম্ব করলেন না, বললেন, ঠাকুরমশাই ঠিকই বলেছিলেন, মহারাজের দাদা সে বাড়ির দক্ষিণ কোণের একটি ঘরে বন্দী। বলে উনি নিজে গিয়ে নিয়ে এলেন চন্দ্রমোহনের দাদাকে। সে কি অবস্থা তোমাদের কি করে বলি। চাবুক মারা কাটা ঘাগুলো শুকিয়ে শুকিয়ে সেসব জায়গায় বিষাক্ত ঘা হয়ে গেছে মানুষটার। আমার সামনে হাত জোর করে বললেন, আমি জানতাম এমন একজন আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুর। ষড়যন্ত্রী রাজা যখনই তার বিরুদ্ধে কেউ কোনো অপ্রীতিকর আচরণ করেছে, তখনই সে তার গর্দান দিয়ে ফেলেছে ওই কুয়োয়। সে কারণে ভয়ে জীবন বাঁচানোর আশায় আমি দাদার মতো ছন্দ করে সর্বদা সে বাক্যগুলো পাঠ করতে থাকতাম। আমার বুদ্ধি অবশেষে পরিণতি পেয়েছে। প্রধানমন্ত্রী আমার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। বললেন, ঠাকুর মশাই, আমি সমস্ত পরিকল্পনা আগের থেকেই জানতাম। এমনকি ওখানে সাধু বেশে যাকে বসে থাকতে দেখেছেন সেও আমি। আমায় আপনি মৃত্যু বর দেবেন না দয়া করে। আমি সত্যি জানতাম না মহারাজ আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। ঠাকুর মশাই, দয়া করুন ঠাকুর মশাই। আমি তার কাঁধে হাত রেখে বললাম, নিজের দোষ স্বীকার করেই তুমি তোমার অর্ধেক প্রায়শ্চিত্ত করে ফেলেছো মন্ত্রী। শুধু মায়ের নাম গান করো, দেখবে উনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। অবশেষে উপযুক্ত মানুষটি জেলে পাড়ার সিংহাসন পেল। চন্দ্রমোহনের দাদা রূপচাঁদ। সব থেকে বড় প্রাপ্তি সেই ঘটনার থেকে যেটা হলো তা হলো রাজবাড়ির প্রাঙ্গণে বিরাট এলাকা নিয়ে তৈরি হলো একটি মা কালীর মূর্তি। ওই কালী মন্দির তোমরা এখনো গেলে দেখতে পাবে। যেদিন ওখান থেকে ফিরলাম সেদিন রাজা রূপচাঁদ আমায় ডেকে একটা প্রশংসাপত্র লিখে দিলেন, যা বাড়ির দরজার বাইরে ঝোলানো আছে। তোমরা তা দেখে হাসাহাসি করো, আমি জানি।